আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই সংবাদ শিরোনাম। জুলাই আন্দোলন এবং সংকটময় সময়ে জনগণের পাশে দাঁড়িয়ে আস্থা অর্জন করেছে সশস্ত্র বাহিনী, জানালেন প্রধান উপদেষ্টা। সেনাকুঞ্জে খালেদা জিয়ার সাথে কুশল বিনিময়। সব ধরনের বাধা কাটিয়ে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় বড় চ্যালেঞ্জ বললেন নতুন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন। মানুষের প্রত্যাশা কড়ায় গণ্ডায় বুঝিয়ে দেওয়ার অঙ্গীকার। বিচারের শুদ্ধতার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে আপিলের বিধান রাখা হয়েছে, জানালেন আইন উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই আগস্টে গণ অভ্যুত্থান ও দেশের পরবর্তী ক্রান্তি লগ্নে জনগণের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী আবারও আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি পেয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বাহিনীর সদস্যদের গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক নেতৃত্বের প্রতি আনুগত্য ও শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান তিনি। আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে হেমন্তের বিকেলে সেনাকুঞ্জ পরিণত হয় দেশি বিদেশি সামরিক অফিসার, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন দেশের কূটনৈতিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, বেসামরিক নাগরিক সহ বিশিষ্টজনদের মিলন মেলায়। দীর্ঘ এক যুগ পর সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়ার সাথে কুশল বিনিময় করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও সশস্ত্র বাহিনীর বিভিন্ন পদবীর কর্মকর্তা সহ আমন্ত্রিত অতিথিদের সাথেও শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা ও 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বক্তব্যের শুরুতে অসুস্থতা নিয়েও দীর্ঘ এক যুগ পর সশস্ত্র বাহিনীর সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেয় বেগম খালেদা জিয়ার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ডক্টর ইউনূস। কামনা করেন তার সুস্থতাও। তিনি বলেন, দেশ গঠন ও যে কোনো দুর্যোগ মোকাবেলায় জনগণের পাশে থাকে সেনাবাহিনী। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানেও ছাত্র জনতার পাশে থেকে আবারও জনগণের আস্থার প্রতীক হয়ে উঠেছে সশস্ত্র বাহিনী। স্বাধীনতার সূচনা লগ্ন থেকেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশ গঠন ও জাতীয় দুর্যোগ মোকাবেলায় সশস্ত্র বাহিনী সবসময় জনগণের পাশে থেকে কাজ করে আসছে। সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশের ক্রান্তি লগ্নে সশস্ত্র বাহিনী বরাবরের ন্যায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। দেশের ছাত্র জনতা এবং সাধারণের পক্ষে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও পুনর্গঠনের কথা বলেন প্রধান উপদেষ্টা। আমাদের প্রত্যাশা গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক নেতৃত্বের প্রতি অনুগত ও শ্রদ্ধাশীল থেকে পেশাগত দক্ষতা ও দেশপ্রেমের সমন্বয়ে সশস্ত্র বাহিনী দেশ সেবায় সবসময় তৎপর থাকবে। বিশ্ব শান্তি রক্ষায় সশস্ত্র বাহিনীর সদস্যরা বিভিন্ন দেশে সুনামের সাথে দায়িত্ব পালন করায় বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান তিনি। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। এক যুগ পর ঢাকা সেনানিবাসে ঢুকলেন 3 বারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেনাকুঞ্জের সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার মধ্য দিয়ে দীর্ঘ 6 বছর পর প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে উপস্থিত হলেন তিনি। সংবর্ধনা অনুষ্ঠানে পাশাপাশি বসে একে অপরের সাথে কুশল বিনিময় করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বেগম খালেদা জিয়া। পরে বিএনপি মহাসচিব সাংবাদিকদের জানান, অন্যায়ভাবে বেগম জিয়াকে দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী থেকে দূরে রাখা হয়েছিল। রিপোর্ট মনুল আহসানের। দীর্ঘ 6 বছর পর রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানে যোগ দিতে ভিন্ন আবহে প্রকাশ্যে বিএনপির প্রাণভোমরা বেগম খালেদা জিয়া। সশস্ত্র বাহিনী দিবসের সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার বিকেল 3টার পর গুলশানের বাসভবন ফিরোজা থেকে সেনাকুঞ্জের উদ্দেশ্যে রওনা হন তিনি। দলীয় প্রধানকে স্বাগত জানাতে ফিরোজার সামনে হাজির বিপুল সংখ্যক নেতাকর্মী। মিনিট 15-এর মধ্যেই সেনাকুঞ্জে প্রবেশ করে বেগম জিয়ার গাড়ি বহর। সাবেক এই প্রধানমন্ত্রীকে সেখানে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান সহ 3 বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। অতিথিদের দৃষ্টি আর বিভিন্ন গণমাধ্যমের ক্যামেরার লেন্স তখন 3 বারের সাবেক এই প্রধানমন্ত্রীর দিকে। নির্দিষ্ট প্যান্ডেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বেগম জিয়া পাশাপাশি বসে বেশ কিছু সময় কুশল বিনিময় করেন। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে আমন্ত্রণে সাড়া দেয় বিএনপি দলীয় প্রধানকে ধন্যবাদ জানান। আজ আমরা বিশেষভাবে সৌভাগ্যবান এবং সম্মানিত যে বাংলাদেশের
তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন। এক যুগ ধরে তিনি এই মহাসম্মেলনীতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই, আজকে সুযোগ পেয়েছেন। আমরা সবাই আনন্দিত এবং গর্বিত যে আমরা এই সুযোগ দিতে পেরেছি। ঘণ্টাখানেক সেনাকুঞ্জে অবস্থানকালে আমন্ত্রিত অতিথিদের অনেকে বেগম জিয়ার সাথে দেখা করে কুশল বিনিময় করেন। সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন গুলশানের বাসায় ফিরে আসলে উপস্থিত সাংবাদিকদের সাথে কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকের এই ঘটনা নিঃসন্দেহে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের যে আন্দোলন রক্ষার যে আন্দোলন, গণতন্ত্র রক্ষার যে আন্দোলন, ফিরে পাওয়ার যে আন্দোলন, সেই আন্দোলনে একটা অনেক বড় ইতিবাচক ভূমিকা পালন করবে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীকে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আজকে তিনিও সম্ভবত সবচেয়ে বেশি আনন্দিত দেশের মানুষের সঙ্গে, দেশপ্রেমিক সেনাবাহিনীর সঙ্গে, যে আজকে তাদের সবচেয়ে প্রিয় মানুষটি তার যে জায়গা, সেই জায়গায় তিনি যেতে পেরেছেন। সবশেষ 2012 সালে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বেগম খালেদা জিয়া। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করেছেন তিন বাহিনী প্রধান। বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সাক্ষাৎ করে দিবসটি উপলক্ষে নেওয়া বিভিন্ন কর্মসূচি এবং নিজ নিজ বাহিনীর কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সময় বাহিনীর প্রত্যেক সদস্য ও তাদের পরিবারকে সশস্ত্র বাহিনী দিবসের শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী দেশের আইন শৃঙ্খলা রক্ষা এবং শান্তি প্রতিষ্ঠায় সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন তিনি। সব ধরনের বাধা কাটিয়ে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তবে কোন চ্যালেঞ্জকে ভয় পান না উল্লেখ করে সিইসির দায়িত্বকে তার জন্য সুযোগ হিসেবে দেখছেন তিনি। সঠিকভাবে দায়িত্ব পালন করে তরুণ বিপ্লবী সহ সাধারণ মানুষের প্রত্যাশা কড়াই গণ্ডায় বুঝিয়ে দেবেন বলেও জানান সাবেক এই সচিব। বিস্তারিত ইকরামুল হক সাইমের রিপোর্টে। দেশের 14তম প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ পেলেন সাবেক সচিব এএমএম নাসির উদ্দিন। নিয়োগের খবরে সাংবাদিকরা ভিড় করেন তার বাসভবনে। প্রাথমিক প্রতিক্রিয়া জানান মানুষের বহুল প্রত্যাশিত সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে নিজের দৃঢ় অঙ্গীকারের কথা। এদেশে তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মানুষের ভোটের অধিকার যে প্রয়োগ, সেটা বাধাগ্রস্ত হয়েছে। এই বাধা অপসারণ করে মানুষের যে ভোটের অধিকারটা প্রতিষ্ঠা করা, এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অপরচুনিটি আল্লাহ তাআলা হ্যাজ গিভেন টু মি, যে এই দেশকে এই বয়সে এসে কিছু দেওয়ার জন্য আল্লাহ তাআলা একটা বড় সুযোগ দিয়েছেন। এখন যদি আমরা একটু ব্যর্থ হই, এদের রক্তের সাথে বেইমানি করা হবে, তখন তাদের যে প্রত্যাশা কড়াই গণ্ডায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা আমি করব। দ্রুত সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমিশনকে প্রস্তুত করার কথা জানালেও তাতে ঠিক কত সময় লাগবে তা এখনই বলতে চাননি নবনিযুক্ত সিইসি। বলেন আগের কমিশনগুলোর ভুল থেকেও শিক্ষা নেবেন তিনি। ভোটের ধরন যদি কি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হবে না অন্য ধরনের হবে, ফার্স্ট পাস দ্য পোস্ট হবে, তাহলে সেভাবে প্রস্তুতি নিতে হবে। আর ভোটার তালিকা করার একটা ব্যাপার আছে না, ভোটার লিস্ট করার ব্যাপার আছে। ইয়াঙ্গার জেনজি যারা আন্দোলন করলো তারা তো ভোটার হবে, তাদেরকে তো আমাকে ফোল্ডে আনতে হবে। যেগুলো রিলেটেড রিফর্মস, যেগুলো অন্যান্য জায়গায় যেগুলো এফেক্ট করবে আমার নির্বাচনকে, তো সেগুলো সহজে যখন শেষ হয়ে যাবে তখন। বাট আমরা যত দ্রুত সম্ভব ইলেকশনের জন্য ইলেকশন কমিশন, আই উইল ট্রাই টু মেক ইলেকশন কমিশন রেডি ফর দ্য ইলেকশন। বিএনপির পক্ষ থেকে তার নাম সার্চ কমিটিতে সুপারিশ করা হয়েছে কিনা তা অবগত নন উল্লেখ করে বলেন কোন দলের প্রতি তিনি অনুগত নন। আল্লাহ তাআলা আমাকে অনেক দিয়েছেন, অনেক বড় করেছেন। আমি আবার আর কি চাও খবর আছে? এখন আমার দেওয়ার সুযোগ এসছে, আমি দিতে চাই, আর পাইতে চাই না কিছুই। এছাড়া নির্বাচনে আওয়ামী লীগ ও সমমনা দলগুলোর অংশগ্রহণ করা না করা ইস্যু সময় হলেই ঠিক হবে বলে মনে করেন সাবেক এই আমলা। এটা নিয়ে তো বিতর্ক হচ্ছে, আপনারা দেখতেছেন বিভিন্ন জায়গায়। বিতর্কের একটা ফয়সালা হোক, আমরাও দেখি, আপনারাও দেখেন, একটা মীমাংসাতে আসবে, এদিকে হোক আর ওদিকে একটা মীমাংসাতে আসবে, ফয়সালাটা হোক। এবং আমি এই মুহূর্তে এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না।
2005 থেকে 2009 পর্যন্ত জ্বালানি এবং স্বাস্থ্য সচিবের দায়িত্ব পালন করেন এএমএম নাসির উদ্দিন। এর আগে বৃহস্পতিবার বিকালে সিইসি ও 4 নির্বাচন কমিশনার নিয়োগের প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। নির্বাচন কমিশনাররা হলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমান এল মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমদ ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। বিচারের শুদ্ধতার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে আপিলের বিধান রাখা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ট্রাইব্যুনালের মূল ভবনের সংস্কার কাজ দেখতে গিয়ে তিনি একথা বলেন। এতে ট্রাইব্যুনালের বিচার কাজে গ্রহণযোগ্যতা বাড়বে বলে মনে করেন সিনিয়র আইনজীবীরা। অন্যদিকে এই বিধানের ফলে বিচার দীর্ঘসূত্রিতায় পড়বে বলে মনে করছে প্রসিকিউশন টিম। আরো জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। ৭১-এর মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয়েছে ২৪ জুলাই গণহত্যার বিচার। তবে ট্রাইব্যুনাল পুনর্গঠনের আগে ছাত্র জনতার দাবির প্রেক্ষিতে ট্রাইব্যুনাল আইন সংশোধনের উদ্যোগ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। সেই ধারাবাহিকতায় বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনীর খসড়া অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। সংশোধিত আইনে বিদেশি আইনজীবী নিয়োগের সুযোগ রাখা, দেশের বাইরে সংঘটিত অপরাধ আমলে নেওয়া সহ ট্রাইব্যুনালের অন্তর্বর্তী আদেশের বিরুদ্ধে আপিল করার সুযোগ রাখা হয়েছে। বৃহস্পতিবার সকালে ট্রাইব্যুনালের মূল ভবনের সংস্কার কাজ দেখতে আসেন আইন ও গণপূর্ত উপদেষ্টা। পরে আইন উপদেষ্টা ট্রাইব্যুনালের অন্তর্বর্তী আদেশের বিরুদ্ধে আপিলের বিধান রাখার কারণ জানান। এটা বিচারের শুদ্ধতার জন্য করা হয়েছে এবং খুব সীমাবদ্ধ ক্ষেত্রে। ট্রাইব্যুনালে আপিলের বিধান সংযোজনকে সাধুবাদ জানিয়েছেন সিনিয়র আইনজীবীরা। বলছেন এর ফলে মানবতাবিরোধী অপরাধের বিচার দেশে বিদেশে আরো বেশি গ্রহণযোগ্যতা পাবে। এই সমস্ত আদালতে যাদের এখন বিচার শুরু হয়েছে বা সামনে হবে তাদের জন্য এটা স্বস্তিদায়ক, দেশের জন্য স্বস্তিদায়ক, আন্তর্জাতিকভাবেও বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। তবে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম বলছে এ সুযোগের অপব্যবহার করতে পারে আসামি পক্ষ। সেক্ষেত্রে দীর্ঘায়িত হবে বিচার কাজ। অ্যাবিউজ করার একটা সম্ভাবনা থাকে, যেমন কোনো ইলমোটিভ থাকতে পারে, বিচার প্রক্রিয়াকে দীর্ঘায়িত করার জন্য কোনো আদেশের বিরুদ্ধে তারা যেতে পারে। আর একটা বিষয়, যখন অ্যাপিল ডিভিশনে যখন কোনো বিষয় পেন্ডিং থাকে তখন এটা সাবঅর্ডিনেট কোর্ট সাধারণত ইন্টারফেয়ার করেন না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আগের আইনে আসামিরা শুধুমাত্র রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পেতেন। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। বহুল আলোচিত 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষ হয়েছে। যে কোনো দিন রায় ঘোষণা করবেন হাইকোর্ট। উভয় পক্ষের শুনানি শেষে বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত বেঞ্চ মামলাটি রায় ঘোষণার জন্য অপেক্ষমান রাখেন। 2004 সালের 21শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে সাবেক আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা হয়। এই ঘটনায় করা মামলায় 2018 সালে বিএনপি সরকারের সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড দিয়ে রায় দেয় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল। এদের মধ্যে 14 জন নিষিদ্ধ সংগঠন হরকাতুল জিহাদের নেতাকর্মী। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপি নেতা হারিস চৌধুরী সহ 19 জনকে যাবজ্জীবন ও 11 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয় আদালত। ওই বছরই ডেথ রেফারেন্সের নথি হাইকোর্টে আসে। গত 31শে অক্টোবর এই মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু হয়। বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে তা দেশের জনগণই ঠিক করবে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। সৌদি আরবে পবিত্র উমরা পালন শেষে মক্কা মহানগর এলডিপি আয়োজিত সংবর্ধনা সভায় যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন। 15 বছর যখন অপেক্ষা করা গেছে, তাহলে আর 1-1.5 বছর অপেক্ষা করতে সমস্যা কোথায় বলেও প্রশ্ন রাখেন তিনি। এ সময় সংগঠনের সভাপতি হাজী মোহাম্মদ আবু সালেক, কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ ইমাম হোসেন মঞ্জু, মক্কা বিএনপির সভাপতি আলহাজ মোহাম্মদ আবুল কালাম আজাদ, জামায়াত ইসলামের পেশাজীবী মক্কা শাখা সভাপতি ডাক্তার আব্দুল মান্নান উপস্থিত ছিলেন। এবার পার্টেক্স খেলার খবর। সবাই সেরাটা দিতে পারলে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জেতা সম্ভব হবে বলে মনে করেন শারমিন আক্তার সুক্তা। মিরপুরে অনুশীলন শেষে কথা বলেন 1 বছর পর দল ডাক পাওয়া এই ব্যাটার। বিশ্বকাপে সরাসরি সুযোগ পেতে আয়ারল্যান্ডের বিপক্ষে 3টি ম্যাচই গুরুত্বপূর্ণ। 27 নভেম্বর মিরপুরের প্রথম ওয়ানডেতে আইরিশদের মুখোমুখি হবে নারী ক্রিকেট দল। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। জুলাই আন্দোলন এবং সংকটময় সময়ে জনগণের পাশে দাঁড়িয়ে আস্থা অর্জন করেছে সশস্ত্র বাহিনী, জানালেন প্রধান উপদেষ্টা। সেনাকুঞ্জে খালেদা জিয়ার সাথে কুশল বিনিময়।
সব ধরনের বাধা কাটিয়ে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় বড় চ্যালেঞ্জ বললেন নতুন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন। মানুষের প্রত্যাশা কড়ায় গণ্ডায় বুঝিয়ে দেওয়ার অঙ্গীকার। বিচারের শুদ্ধতার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে আপিলের বিধান রাখা হয়েছে, জানালেন আইন উপদেষ্টা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।